আসসালামু আলাইকুম। হাই ও হাই ভালো আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন। আজকে আমরা ফাইকোলজির ফাঞ্জাইয়ের চ্যাপ্টারটা পড়তেছিলাম। ফাঞ্জাইটা কিছু একটা অংশ বাকি আছে, তিনটা পার্ট এখান থেকে। আহ, আমি আসলে এটা প্রথমে চাইছিলাম এটা স্কিপ করতে, কিন্তু দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। একটা হলো স্যাকারোমাইসিস, দ্যাট মিনস ইস্টের হলো লাইফ সাইকেল। আর দ্বিতীয়টা হলো ফাঙ্গাসের যে বিভিন্ন প্রকার জনন রিপ্রোডাকশন আছে, অর্থনৈতিক গুরুত্ব, তিনটা টপিকস ইম্পর্ট্যান্ট। তো এর ভিতরে 2021 সালে একটা কোশ্চেন আসছে যে ইস্টের হ্যাপ্লয়েড ডিপ্লোবায়োন্টিক যে লাইফ সাইকেল আছে সেটার উপরে আসছে। তো আমরা তিনটা লাইফ সাইকেলে শিখবো। এখান থেকে আসলে একটা কোশ্চেন অবশ্যই আমরা বোর্ড পরীক্ষায় পাবো বলে আশা করি। তো যার কারণে এই তিনটা টপিকসটাকেই আমরা আলোচনায় নিয়ে আসবো। তো রিপ্রোডাকশনের ক্ষেত্রে যেগুলো, সেগুলো হচ্ছে আমরা সংখ্যাগুলো শিখবো, এগুলো সামগ্রিকভাবে আসবে না। কিন্তু আমাদের যে বিষয়টা আসবে সেটা হলো অর্থনৈতিক গুরুত্বটা এবং ইস্টের যে লাইফ সাইকেলের যে তিন ধরনের আহ, জনন দেখা যায়, এই তিন ধরনের লাইফ সাইকেলটা আমরা একটু করার চেষ্টা করি। দর্শকে আমরা ক্লাস স্টার্টে চলে যাই। আমরা কিছু ছবিগুলো নিয়ে কাজ করব। আমরা আগে একটু দেখে নেই যে স্ক্রিন দেখা যাচ্ছে কি। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। এখানে এই আহ, আমরা দুইটা জিনিসের আগে ফার্স্ট ওয়ান একটা সংজ্ঞার যেটা শিখবো সেটা হলো একটা হলোকার্পিক আর একটা হলো ইউকার্পিক। আমরা হলোকার্পিক আর ইউকার্পিকের যে সংজ্ঞা যেটা শিখেছিলাম সেটা হলো, হলোকার্পিক হলো যদি সম্পূর্ণ ছত্রাকটাই একটা কি করে, জনন কাজে অংশগ্রহণ করে, তাহলে সেটাকে বলা হয় হলোকার্পিক ছত্রাক, যেমন সিনক্রাইটিয়াম। আর দ্বিতীয়টা হলো ইউকার্পিক, হচ্ছে যে জনন কাজে সম্পূর্ণ দেহ অংশগ্রহণ না করে, মানে কোনো একটা একাংশ যদি জনন কাজে অংশগ্রহণ করে তাহলে সেটাকে বলতেছি আমরা ইউকার্পিক। তাহলে আমরা এই ছত্রাকের জনন তিন রকম দেখা যায়, একটা অঙ্গজ, একটা অ্যাসেক্সুয়াল, একটা হলো সেক্সুয়াল। তো আমরা এখান থেকে যে বিষয়গুলো শিখবো, আমরা কিন্তু শিখবো এখান থেকে কিছু ট্রাম শিখবো। অ্যাকচুয়ালি এখান থেকে ছত্রাকের অঙ্গজ জনন এরকম প্রশ্ন অগ্রগতি পর্যন্ত আসেনি। কিন্তু যেমন মুকুলম, রাইজোমা কাকে বলে, ক্লোরেশিয়া কাকে বলে, যে ট্রাম গুলো আছে, ট্রাম গুলো সম্পর্কে আমরা একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। তাহলে অঙ্গজননের ফ্রাগমেন্টেশন বা খন্ডায়ন বা দ্বিবিভাজন যে বিষয়গুলো আছে, এগুলো অ্যাজ ইউজুয়াল পরীক্ষায় আসবে না। আমরা যেটা শিখবো সেটা হলো রাইজোম। এখানে সংজ্ঞা শিখবো রাইজোমা কাকে বলে। যদিও রাইজোমা আর ক্লেরেশিয়া লেখাটা একটু মনে হয় স্পষ্ট আসছে, আমি একটু জমা জমি জমা করি। রাইজোমার্ফ হচ্ছে হলো যে প্রতিকূল পরিবেশে এটি গঠিতায়ন পরিবেশকে অতিবাহিত করে থাকে। এটি জনন এবং পেনিট্রেশন দুটি কাজ একসাথে করে থাকে। অনুকূল পরিবেশে ফিরে ফিরে এটা অঙ্কুরিত হয়ে নতুন মাইসেলিয়াম গঠন করে, যার উদাহরণ হিসেবে বলা হয়েছে অ্যাপোমেরিয়া, অ্যানিমেরিয়া। এটা হলো রাইজোমার্ফ। অর্থাৎ এখানে দুইটা কাজ হয়, একটা হলো যে প্রতিকূল পরিবেশে সে নিজেকে টিকিয়ে রাখবে, এবং সর্বশেষ হচ্ছে এখান থেকে সে সার্ভাইভ করতে পারে।
আর একটা স্ক্লেরোসিয়া, যেটা স্ক্লেরোসিয়াতে বলা হয় রাইজোমার্কের মতো এটি রিপ্রোডাকশন এবং জেনারেশন অঙ্গ হিসেবে কাজ করে এবং অনুকূল পরিবেশ অনুকূলিত হয়ে নতুন থ্যালাস গঠন করে, যার উদাহরণ হচ্ছে ক্ল্যাভিসেপস। অর্থাৎ এখানে ক্লেরিশিয়ামের বিষয় হলো এই যে প্রত্যেকটা সেগমেন্ট আছে মাইসিলিয়ামের একটা জায়গা, সেখানে অনেকগুলো স্পোর অঙ্কুরিত হয়ে আছে। অর্থাৎ পুরো বডিটাতেই তার একই সাথে রিপ্রোডাকশন এবং নেশন এই দুইটা অঙ্গ হিসেবে কাজ করতেছে, তখন সেই অঙ্গটাকে বলা হচ্ছে স্ক্লেরিশিয়া। আমার রাইজোমর্ফের ক্ষেত্রেও কিন্তু অ্যাজ ইউজুয়াল একই রকম ঘটনা ঘটছে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে এটার মাইসেলিয়াম গঠন করতেছে, আর এক্ষেত্রে হলো থ্যালাস গঠন করতেছে। অজন জনন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে, স্পোর উৎপাদন, এগুলো আমরা এখানে যে জিনিসগুলো শিখবো সেটা হলো স্পোরাঞ্জিওস্পোর, স্পোরাঞ্জিওস্পোর, কনিডিয়া, জুস্পোর, অ্যাপ্লানোস্পোর। তাহলে জুস্পোর কাকে বলা হয় এই সংজ্ঞা যদি আসে তাহলে আমরা সহজেই বলতে পারবো যেগুলো ফ্লাজেলা যুক্ত এবং সচল তাদেরকে আমরা বলবো হচ্ছে জুস্পোর। অ্যাপ্লানোস্পোর এগুলো ফ্লাজেলা বিহীন বা অচল থাকে, যেমন রাইজোপাস বা মিউকর্ডিয়া, এগুলোকে অ্যাপ্লানোস্পোর বলে। আর কনিডিয়া বলা হয় যে কনিডিয়া ফোর্নামের বিশেষ ধরনের হাইপার অগ্রবাহী বর্ধিষ্ণু পদ্ধতি উৎপন্ন স্পোরকে কনিডিয়াম বলা হয়। আমরা পেনিসিলিয়াম এর স্ট্রাকচার অনেকেই দেখছি। তো পেনিসিলিয়ামের ক্ষেত্রে দেখা যায় একটা ঝাড়ুর মতো, তার মাথার উপরে ছোট ছোট বল আকৃতির কিছু জিনিস থাকে। তাহলে এই বল আকৃতির ছোট ছোট যে জিনিসগুলো আছে এদেরকে বলা হচ্ছে কনিডিয়াম। কনিডিয়ামে এককভাবে অথবা দলভাবে শিকলে আকারে গঠিত হতে পারে। কনিডিয়া স্টেগমাটা অত্যন্ত সূক্ষ্ম ও ভঙ্গুর বৃত্ত দ্বারা কনিডিয়া পোরের সাথে যুক্ত থাকে। পরিণত প্রাপ্তির পর কনিডিয়াম বিচ্যুত হয়ে উদ্ভিদ হয়ে নতুন মাইসিলিয়াম তারা গঠন করতে পারে। এখানে আমরা বেশ কিছু কনিডিয়া ফোরের এক্সাম্পল দেখতে পাচ্ছি, কিছু আছে সরল। তো আমরা এখানে সিনেমেট্রা এই কোশ্চেনটা আসে না, আমরা এখান থেকে শুধু অ্যাসারবুলাস, অ্যাসারবুলাস জিনিসটা কি, এই জিনিসটা এই যে অ্যাসারবুলাসের এখানে একটা ফিগার আছে, যে অনেক সময় মাইসিলাস স্তূপ বা সন্নিবিষ্ট কনিডিও ওর একত্রে কুশনের ন্যায় একটি আস্তরণ বা অ্যাসারবুলাস উৎপন্ন করে। অ্যাসারবুলাস সাধারণত কনিডিও থাকে এবং অনেক ক্ষেত্রে কালো কাটার মতো সিটা বিদ্যমান থাকে। কুশন তো আমরা মোটামুটি সবাই চিনি, বালিশ, আমরা সোফা সেট গুলোতে সাধারণত কুশন ব্যবহার করি নাকি। তো এই চ্যাপ্টার মতো একটা জিনিস। তো এখানে যেটা কনিডিও ফোর এর পাশাপাশি যে কালো আকৃতির যে অংশটা দেখতেছি এটাকে বলা হচ্ছে কি সিটা। এ ধরনের অংশগুলো এখানে দেখা যায়। পুরোনো ছত্রাক শাখা প্রসারকা যুক্ত কনিডিও স্থানে স্থানে সন্নিবিষ্ট একটি উচ্চ ধরনের কুশন উৎপন্ন করে, একে স্পোরোডিয়াম বলা হয়। এতে কোনো সিটা থাকে না। আচ্ছা, এরপর এখান থেকে ব্লাস্টোস্পোর, ব্লাস্টোকোষ কাকর একল দিয়ে ছত্রাক কোষের ক্ষুদ্র মুকুল উৎপন্ন হয়ে এদের মধ্যে মাতৃকোষের একটি অপত্য নিউক্লিয়াস স্থানান্তরিত হয়, এই মুকুলকে ব্লাস্টোস্পোর বলে। উৎপন্ন হয়ে নতুন দেহ উৎপন্ন করে। তাই ব্লাস্টোস্পোর হলো যে ছত্রাক কোষের ক্ষুদ্র ক্ষুদ্র মুকুল উদ্গত হয়ে হয় এবং তার মধ্যে মাতৃকোষের একটি অপত্য নিউক্লিয়াস স্থানান্তরিত হয়, এই মুকুলকে ব্লাস্টোস্পোর বলে। আমরা জাস্ট এখানে সংজ্ঞাগুলো শেখার চেষ্টা করি। যে ব্লাস্টোস্পোরের একটা সংজ্ঞা দেওয়া আছে, যেখানে এই যে স্পোর গুলো অঙ্কুরিত হলো, কিন্তু এখানে যে বিষয় যেটা ব্লাস্টোস্পোর কেন বলা হচ্ছে, যে তার মাতৃকোষের একটি অপত্য নিউক্লিয়াস স্থানান্তরিত হবে, স্থানান্তরিত এই স্পোরের সাথে ভিতরে সংযুক্ত হবে, এই কারণে এটাকে ব্লাস্টোস্পোর বলে। এরপরে আছে হলো যৌন জনন। আচ্ছা, এই যৌন জননকে ভাগ করা হয়েছে তিন ভাগে, একটা প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, মিওসিস। প্লাজমোগ্যামি অর্থ হচ্ছে কি
প্রোটোপ্লাজমের কি হবে, মিলন ঘটে, অর্থাৎ প্রোটোপ্লাস্টের মিলন ঘটবে, কিন্তু নিউক্লিয়াসের মিলন ঘটবে না। ফলশ্রুতিতে একটা কোষে কয়টা নিউক্লিয়াস থাকবে বলতে পারবে? অর্থাৎ প্রোটোপ্লাজমের মিলন ঘটবে কিন্তু নিউক্লিয়াসের মিলন ঘটবে না। তাহলে একটা কোষে কনভার্ট হলো, সেখানে নিউক্লিয়াস থাকবে দুইটা, এটাকে বলা হয় বায়োনিউক্লিয়েট কেস তৈরি হয় বা ডাইকিরিয়ন বলা হয়। এখন এইগুলোকে বিভিন্ন ভাবে নাম করা হয়েছে। একটাকে বলা হচ্ছে কি প্লানোগ্যামেটিক মিলন। প্লানোগ্যামেটিক প্লানোগ্যামেটিক মিলন অর্থ হচ্ছে ফ্লাজেলা যুক্ত সচল গ্যামেটকে প্লানোগ্যামেট বলে। তাহলে ফ্লাজেলা যদি যুক্ত হয় তাহলে সেটাকে প্লানোগ্যামেট। এখন যদি দুটি সম আকৃতি হয় তাহলে আইসোগ্যামি, যদি একটা অসম আকৃতি হয় তাহলে অ্যাডাইসোগ্যামি, আর যদি পুংগ্যামেট সচল এবং ক্ষুদ্র হয় আর নিশ্চল স্ত্রী গ্যামেট হয় তাহলে সেটা হেটারোগ্যামি। এবং এই হেটারোগ্যামিকে আর একটা নাম বলা হয় সেটা উগ্যামেট। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে ফ্লাজেলা যুক্ত গ্যামেটকে প্লানোগ্যামেট বলা হয়। যদি এটা সম আকৃতির হয় দুইটা গ্যামেট তাহলে সেটা হলো আইসোগ্যামি। যদি অসম আকৃতির দুইটা গ্যামেট হয় অর্থাৎ মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, যদি ভিন্ন আকৃতির বা প্রকৃতির হয় তাহলে অ্যানাইসোগ্যামি। আর যদি পুং গ্যামেটটা সচল হয় আর স্ত্রী গ্যামেটটা নিশ্চল হয় তাহলে সেটাকে বলে হেটারোগ্যামি বা উগ্যামাস পদ্ধতি বলা। এরপরে সে গ্যামেটেরিয়াল স্পর্শে এটা আমাদের দরকার নেই, গ্যামেটেরিয়াল মিলন এটারও দরকার নেই। আমরা চলে আসবো হলো পরের ধাপে, সেটা হলো স্পার্মাটাইজেশন। স্পার্মাটাইজেশন জিনিসটা কাকে বলে? এক্ষেত্রে এক নিউক্লিয়াস বিশিষ্ট স্পোর সদৃশ এক ধরনের কোষকে স্পার্মাশিয়াম বলে। তাহলে ফার্স্ট হলো আমাকে শিখতে হবে স্পার্মাশিয়াম কাকে বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে এক নিউক্লিয়াস বিশিষ্ট স্পোর সদৃশ এক ধরনের কোষকে স্পার্মাশিয়াম বলা হয়। জননকালে একটি স্ত্রী জননাঙ্গে ট্রাইকোগাইনের সংস্পর্শে আসে এবং প্রাচীর বিগলিত হয়ে স্পার্মাশিয়াম ট্রাইকোগাইনের ভিতরে প্রবেশ করে এবং উভয়ের প্রোটোপ্লাস্ট কি হয়, মিলিত হয়ে থাকে। এখানে সেই বিষয়টা একটা ছবি দেওয়া আছে। আরেকটা আছে সোমাটোগ্যামি। সোমাটোগ্যামি তো আমরা জানি দেহকোষ, এক্ষেত্রে কোনো জননাঙ্গ তৈরি না হয় দুটি দেহকোষ এর মিলনকে সোমাটোগ্যামি বলা হয়। এই এটি দুভাগে ঘটতে পারে। অর্থাৎ পাশাপাশি দুইটি হাইপের কোষ যদি একসাথে মিলিত হয় তাহলে সেটাও হতে পারে। এক্ষেত্রে নিউক্লিয়াস বিশিষ্ট হয় বলে একে ডাইক্যারিওটিক বলা হয়। উদাহরণ হচ্ছে বেনিওফোরা। ক্যারিওগ্যামির বিষয়টা আমরা সবাই জানি যে প্লাজমোগ্যামি অনিবার্য পরিণতির নাম হচ্ছে ক্যারিওগ্যামি। অর্থাৎ প্লাজমোগ্যামি হওয়ার পরপর সেখানে কি হবে, যে দুটি নিউক্লিয়াসের যখন মিলন হয় ডিপ্লয়েড নিউক্লিয়াস বা সিনক্যারিয়ন সৃষ্টি হবে। নিম্ন শ্রেণীর সাথে প্লাজমোগ্যামির সাথে সাথে ক্যারিওগ্যামি সংগঠিত হয়, উচ্চ শ্রেণীর সাথে সংগঠিত না হয়ে বিলম্বিত হয়। এক্ষেত্রে জোড়ায় অবস্থিত নিউক্লিয়াস দুটোকে ডাইক্যারিয়ন এবং কোষকে ক্যারিওটিক কোষ বলা হয়। এটা খুব সহজ একটা টার্ম, খুব সহজ জিনিস। এখন আমাদের যে মিওসিস এর বিষয়টা আমরা জানি যে ক্যারিওগ্যামি ডিপ্লয়েড নিউক্লিয়াসকে মিওসিস পদ্ধতি বিভাজিত হ্যাপ্লয়েড নিউক্লিয়াস পরিণত হয় এবং কিছু পরিমাণ সাইটোপ্লাজম সঙ্গে প্রতিটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি করে। আমাদের প্যারাসেক্সুয়ালিটি, এটা একটু মার্ক করে না, প্যারাসেক্সুয়ালিটি কাকে? অর্থাৎ আমরা যতগুলো ছত্রাক সম্পর্কে জানি, প্রকৃতিতে বিভিন্ন প্রকার ছত্রাক আছে, আমরা সেটা শ্রেণীবিন্যাস করেছি। প্যারাসেক্সুয়ালিটির বিষয় হলো যে যৌন জনন হওয়ার জন্য কয়টা ধাপের দরকার? তিনটা। একটা হলো কি প্লাজমোগ্যামি হবে, ক্যারিওগ্যামি হবে এবং সর্বশেষ মিওসিস। কিন্তু পুরো ছত্রাক এই নীতি অনুসরণ করে যৌন জনন কি করেন সম্পন্ন। সব ক্ষেত্রে প্লাজমোগ্যামি ক্যারিওগ্যামি সংঘটিত হয় কিন্তু কোনো নির্দিষ্ট ধাপে সম্পন্ন হয়, অর্থাৎ স্পেসিফিকেশন যখন থাকে না। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এই সমস্ত ঘটনাগুলো আকস্মিক ভাবে ঘটতেছে। তাদেরকে আমরা যেটা বলতেছি, তাদেরকে আমরা বলতেছি প্যারা সেক্সুয়ালিটি বলতেছি। এটা কিন্তু অনেক সময় এক নম্বরে একটা কোশ্চেন আসতে পারে
যে প্যারাসেক্সুয়ালিটি কাকে বলে দেখা। এরপরে হেটারো ক্যারিওকাইনেসিস। হেটারো শব্দের অর্থ মানে বিষম প্রকৃতির, যেটা রয়েছে কোনো কোনো ছত্রাকের হাইপার কোষ বিভাজনের চারটি বৈশিষ্ট্য নিউক্লিয়ার একসাথে থাকলেও সে অবস্থাটাকে হেটারো ক্যারিওকাইনেসিস বলে। এক্ষেত্রে নিউক্লিয়াস গুলো মানে সবগুলোই পাশাপাশি থাকবে, কেউ কাউকে প্রভাবিত করবে না। বৈশিষ্ট্যের বিভিন্ন চারটি বৈশিষ্ট্য সমাবেশ ঘটে, হাইপার চারদিকে বৈশিষ্ট্য পরিবর্তন সংঘটিত। এই ধরনের হচ্ছে হলো এরকম। তাহলে আমরা এখান থেকে যে বিষয়গুলো প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, মিওসিস, প্যারাসেক্সুয়ালিটি, স্পার্মাশিয়াম, কানেশিরুক্তাম হলো রাইজোমর, আর হচ্ছে হলো স্ক্লেরেশিয়াম, এই সংজ্ঞাগুলো আমরা মোটামুটি পড়া শিখে রাখবো। এরপর হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। এই জিনিসটা আমরা খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। মোনোপ্লান্টিজম আর একটা ডাইপ্লান্টিজম, যেটা যে প্রতি বছর সেকেন্ডারি জুস ফুড প্লান্ট হতে নির্গমন পর কিছুক্ষণ সাঁতার কাটতে থাকে এবং ফ্লাজেলা হারিয়ে গোলাকার রূপ ধারণ করে, চারপাশে আবরণ সৃষ্টি করে সৃষ্টি পরিণত হয়। সৃষ্ট অঙ্গুলিতে প্রথমে জাম টিউব প্রদান করেন, পরে জামটি বর্ধিত বিকশিত নতুন মাইসিলিয়াম গঠন করে। এই ধরনের জুসগুলিকে মনোপ্লানেটিক জুসপোর এবং সমৃদ্ধ বৈশিষ্ট্যকে মনোপ্লানেটিজম বলা হয়। এই সংখ্যাটাও আমরা শিখবো। ডাইপ্লানেটিজমের সংখ্যা যেটা আছে যে এটাও অ্যাজিডুয়াল সিস্ট তৈরি করে, তবে শিশু অঙ্কুরিত হয়ে জামটি প্রদানের পরিবর্তে সেকেন্ডারি জুসপোর তৈরি করে। মানে এখানে মনোটা তো হচ্ছেই যে সে সরাসরি জুসপোর তৈরি করেছে এবং জামটি জেনারেশন করেছে, জামটি বর্ধিত বিকশিত মাইসিলিয়াম গঠন। সেটা না করে সেখানে সেকেন্ডারি আবার জুসপোর তৈরি হবে, সাঁতার কাটবে কাজের ত্যাগ করে সৃষ্টে পরিণত হয়। বিশ্রাম কাটানোর পর সৃষ্ট অঙ্কুরিত জামটি মাথা থেকে বের হয়ে আসে এবং অঙ্কুরিত নতুন মাইসিলিয়াম গঠন করে। এই ধরনের স্পোরকে ডাইপ্লানেটিক জুসপোর বলে এবং সংগঠিত বৈশিষ্ট্যকে ডাইপ্লানেটিজম বলা হয়। সংজ্ঞাটা একটু সহজভাবে চিন্তা করো যে যে জুস পরাঞ্জিয়াম থেকে যে জুসপোর উৎপন্ন হলো সেটা সাঁতার কাটলো ও একটা পর্যায়ে সে ফ্লাজেলাম হারিয়ে ফেলে তার চারপাশে একটা আবরণের সৃষ্টি করলো, মানে সৃষ্টে পরিণত হলো। এই সৃষ্টে অঙ্কুরিত হয়ে প্রথমে জার্মটি তৈরি করে এবং পরে জার্মটি বিবর্তিত বিকশিত হয়ে মাইসিলিয়াম গঠন করে। তখন সেটাকে বলা হচ্ছে এই ধরনের জুসপোর মনোপ্লানেটিক জুসপোর। আর এক্ষেত্রে হলো যে প্রথমে তারা সিস্ট গঠন করলো, এরপরে আবার ওই সিস্ট হতে আবার জুসপোর গঠন। তাহলে জুসপোর কয়বার গঠিত হয়েছে? দুইবার। এবার দ্বিতীয়বার গঠিত হওয়ার পরে তখন সে তার ফ্লাজেলা ত্যাগ করে সিস্টে পরিণত হয় এবং সিস্ট পরবর্তীতে অঙ্কুরিত হয়ে জাম টিউব মাথা বের করে অঙ্কুরিত হয়, মাইসিলিয়াম গঠন করে। এভাবে সৃষ্ট দুই ধরনের স্পোরকে ডাইপ্লানেটিক জুসপোর বলে। সংগঠিত বৈশিষ্ট্যকে ডাইপ্লানেটিজম বলা হয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি স্যাপ্রোলেগনিয়া। এবার হচ্ছে সেই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, এটা স্টার মার্ক করে রাখো। এই কোশ্চেনটা অবশ্যই আসার মতো একটা প্রশ্ন, যে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। যদি পড়ি, আমরা জানি যে যতগুলো মাইক্রো অর্গানিজম আছে সবারই পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ উপকারী কিছু দিক আছে, নেগেটিভ কিছু দিক আছে, সেগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো উপকারী দিকের ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্ট আছে, কৃষি ক্ষেত্রে এর বেশ কিছু বৈশিষ্ট্য আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে, আবর্জনা পচন। আমরা কিন্তু একটা জিনিস জানি যে প্রকৃতির ঝাড়ুদার বলা হয় কাকে, বলতে পারবা? প্রকৃতির ঝাড়ুদার বলা হয় কাকে? প্রকৃতির ঝাড়ুদার বলা হয় কাকে যদি আমরা জানি? আচ্ছা, প্রকৃতির স্যার ব্যাকটেরিয়া।
ব্যাকটেরিয়া। আচ্ছা, আসলে প্রকৃতির ঝাড়ুদার বলা হয় মানে বিয়োজক যারা, বিয়োজক কি করে যে প্রকৃতিতে যতগুলো মানে বিশেষ করে বায়োলজিক্যাল যে বডিগুলো আছে সেই বডিগুলোকে আস্তে আস্তে কি করতে পারে, ডিকম্পোজ করতে পারে হচ্ছে হলো ব্যাকটেরিয়া এবং ফানজাই। শৈবাল কিন্তু এক্ষেত্রে তার কোনো কন্ট্রিবিউশন। তো আবর্জনা পচন এবং পরিবেশকে সুন্দর রাখার জন্য এই ছত্রাক এবং ব্যাকটেরিয়া যৌথভাবে কাজ করে। এছাড়া আহ প্রকৃতির ঝাড়ুদার আর একটা জিনিসকে বলা হয় সেটা হলো আমরা কাককে সবাই মোটামুটি চিনি। কাক কিন্তু পরিবেশকে সুন্দর রাখার জন্য এটা কাজ। আর একটা জীব আছে যে প্রকৃতির লাঙ্গল বলা হয় কাক, এটা বলতে পারবেন? প্রকৃতির লাঙ্গল, প্রকৃতির লাঙ্গল বলা হয় কাকে? ওকে, প্রকৃতির লাঙ্গল বলা হয় হচ্ছে হলো কেঁচোকে। হ্যাঁ, কেঁচোকে বলা হয় প্রকৃতির লাঙ্গল। প্রকৃতির ঝাড়ুদার হচ্ছে কাক। আর বায়োলজিক্যাল ভাবে প্রকৃতির ঝাড়ুদার হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক। অনির্দিষ্ট কীট পতঙ্গের এরা করে দমন করতে পারে, ফলে ক্ষতিকারক কীট পতঙ্গ থেকে জনস্বাস্থ্য এবং মূল্যবান সম্পদের রক্ষা পায়। এটা হলো তিনটা বৈশিষ্ট্য। এরপরে রয়েছে অনেক বৈশিষ্ট্য আছে, কারণ যদি এরকম আছে কৃষিক্ষেত্রে ছত্রাকের বৈশিষ্ট্য আলোচনা করেন তাহলে কিন্তু অনেক কিছু দেয়। এরপরে হিউমাস গঠন করে। শিল্পক্ষেত্রে যে ব্যবহার আছে, শিল্পক্ষেত্রে হলো জৈব অ্যাসিড তৈরি করা। জৈব অ্যাসিড সাধারণত অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। সাধারণত আমরা যদি কার্বক্সিল মূলক যুক্ত অ্যাসিড গুলোকে জৈব অ্যাসিড বলা হয়। এগুলো অ্যাসপারজিলাস বা পেনিসিলাম কয়েকটি প্রজাতি ব্যবহার করে অক্সালিক, সাইট্রিক, গ্লুটানিক বা ফিউমারিক অ্যাসিড উৎপন্ন হয়। উৎসেচক তৈরি অর্থাৎ এনজাইম তৈরিতে অ্যাসপারজিলাস, ফ্লেমস বা অ্যাসপারজিলাস অরিজিন নামক ছত্রাকের সাহায্যে ডাইজেমিস্টিক কোলিজাইন বা ডাইজেস্ট নামক উৎসেচক তৈরি হয়। ভিটামিন তৈরিতে অ্যাসকোমাইটিস গ্রুপের বিভিন্ন ছত্রাক ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন ডি তে ও রিবোফ্লাভিন প্রস্তুত করতে পারে। হরমোন তৈরিতে আমরা যেটা জানি যে জিবিরেলা ফুজিকুরিয়ে নামক ছত্রাক উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন জিবিরেলিন তৈরি হয়। চোলাই মদ তৈরিতে এটা ব্যবহার করা হয়। ড্রাই আইস, জানি কার্বন ডাই অক্সাইডকে যদি, এটা কিন্তু চাকরির পরীক্ষায় অনেক সময় আসে, ড্রাই আইস কাকে বলা হয়? যে শুষ্ক কার্বন ডাই অক্সাইড ঘনীভূত করলে কি হয়, ড্রাই আইস করে। আমিষ সংশ্লেষণে ব্যবহার করা হয়। যে গুড় বা অ্যামোনিয়া মিশ্রিত কালচার মিডিয়াম স্যাকারোমাইসিস সেরোবোসিয়া বা ক্যান্ডা ইউটিলিস নামক ছত্রাক চাষ করে মানুষের খাদ্য উপযোগী আমিষ সমূহে ইস্ট কেক প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে ইস্ট কেক কিন্তু খুবই জনপ্রিয়। আহ তারপরে হচ্ছে শিল্পে পনির কোয়ালিটিতে তৈরিতে ছত্রাক ব্যবহৃত হচ্ছে। এবং এখানে একটা বিষয় যেটা আছে, যথেষ্ট সবুজ নীল রং পানির পনির প্রস্তুত করা হচ্ছে, মানে ছত্রাক যেমন পেনিসিলিয়াম ক্যামিবেরি এবং পেনিসিলিয়াম রুকুকুনিটি। ওষুধ তৈরিতে বিভিন্ন প্রকার ছত্রাক ব্যবহার করা হচ্ছে। দুর্বৃক্ষণ জীব ধ্বংস করে ওষুধ তৈরিতে ছত্রাক বিভিন্ন অ্যান্টিবায়োটিক বা সাবস্টেন্স গুলো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা নানা আণুবীক্ষণিক জীব ধ্বংস করে, তাই বিভিন্ন ওষুধ উৎপাদনে আহ ছত্রাক ব্যবহার হয়। তো আমরা সবচেয়ে বড় যেটা জানি যে পেনিসিলাম নরোটাম এবং পেনিসিলাম ক্রাইসোজেনাম নামক ছত্রাক হতে প্রাপ্ত পেনিসিলাম ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়। তারপর স্ট্রেপ্টোমাইসিস গ্রাসিয়াস, স্ট্রেপ্টোমাইসিন যক্ষা রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন ছত্রাক অ্যান্টিবায়োটিক যেমন ক্লোরোমাইসিটিস, গ্লাইসোফুলভিন, নিওপ্রাইন প্রভৃতি সবুজ উদ্ভিদের ছত্রাক সংক্রমণ ব্যবহৃত হয়। তারপরে পেনিসিলিয়াম গ্লাইসোফুলভাম নামক ছত্রাক হচ্ছে গ্লাইসোফুলভিন চর্মরোগ নিরাময়ের জন্য শক্তিশালী ফল। বিশেষ করে যাদের দাঁত রোগ তাদের কিন্তু এই যে গ্লাইসোফুলভিন নামক অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং এটা খাওয়ার পরে কিন্তু এটা খাদ্য হিসেবে অ্যাগারিকাস ব্যবহার করা হয়।
আমরা খাদ্য হিসেবে এগারিকাস প্রায় 200 প্রজাতির মাশরুম, এখন মাশরুম কিন্তু খুব জনপ্রিয় একটা আইটেম। কেক খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্যারাক্সেন, ক্লাভিটা বা লাইকোপার্ডন উল্লেখযোগ্য সকল ছত্রাকের দেহ, প্রোটিন, শর্করা মানে খাদ্য উপাদান হিসেবে এদের যথেষ্ট রয়েছে। গবেষণার কাজে ছত্রাকের জীবনচক্র সবার করা হয়। কোষ শারীরবিদ্যা বা প্রজননবিদ্যার গবেষণা, নিউরোস্পোরাসিস বা স্যাকারোমাইসিস, সেস্কুলোস প্রভৃতি প্রজাতির ছত্রাক ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আছে উপকার উৎপাদনে। এরপরে অপকারী বেশ কিছু কাজ রয়েছে। উদ্ভিদের রোগ সৃষ্টি করে, মানুষের দেহে রোগ সৃষ্টি করে, পশু পাখির দেহে রোগ সৃষ্টি করে, মানুষ মাছের রোগ সৃষ্টি করে, খাদ্যদ্রব্যের পচন ঘটায়, তারপরে কাঠের পচন ঘটায়, বিষাক্ত খাদ্য তৈরি করে, তৈলের গুণাগুণ নষ্ট করে, অন্যান্য দ্রব্যাদির পচন ঘটায়। মানে অপকারী দিক থেকে কিন্তু এদের অনেক বিষয় রয়েছে। এগুলো আমরা জাস্ট পয়েন্ট গুলা লিখবো। মানে আমি যে একটা বিষয় বলি, এগুলো পয়েন্ট আকারে লিখলে পরে তখন মনে থাকবে। তারপরে আনুষঙ্গিক যে লেখা যেটা আছে, এক্সাম্পল যেগুলো পয়েন্ট, বিষাক্ত খাদ্য, এখানে আমরা লিখবো অ্যামিনেটা বনের যে মাশরুম গুলো রয়েছে, এগুলো খাওয়ার সাথে সাথে মানুষ বা প্রাণী কি হয়ে যায়, মারা মারা যাবে। কাঠের পচনের জন্য জল ফোমেজ বা পলিপরাস ইত্যাদি প্রতি বছর প্রচুর পরিমাণে কাঠ পচিয়ে ফেলে। আমরা কাঠের গুঁড়ির উপর দেখবো যে মাঝে মাঝে কিছু ছত্রাক হচ্ছে। খাদ্যের পচনের জন্য মিউকারাইজোপাস, আমরা যদি যে কোনো জিনিস খেয়ে রেখে দিলে সাথে সাথে সেখানে ছত্রাক হয়। এরকম বেশ কিছু বিষয়গুলো রয়েছে। তার মানে আমরা এখান থেকে অর্থনৈতিক গুরুত্ব এবং অপকারী যে দিকগুলো আছে সেগুলো পুরোটাই করার চেষ্টা করি। এরপরে রয়েছে ইস্টের গঠন। এখানে একটা দৈহিক গঠনের একটা প্রশ্ন আসে। তো আমরা এই দৈহিক গঠনের ক্ষেত্রে এই ছবিটা একটু দেখি। এই ছবিটা একটু ড্রয়িং আমরা সবাই শেখার চেষ্টা করি। একটি ইস্ট কোষ, ইস্টের বৈজ্ঞানিক নাম হচ্ছে স্যাকারোমাইসিস। এই স্যাকারোমাইসিসে এই যে কোষ যেটা আছে, এই কোষটা হলো একটা এককোষী এবং এর কোষের হওয়ার জন্য একটা মুখরোধন আর সামনের দিকে একটা ই থাকে, উপরে ভ্যাকুয়াল থাকে। এদের কোষ মেমব্রেন থাকে, নিউক্লিয়াস থাকে, মেমব্রেন রং থাকে, ভ্যাকুয়াল থাকে, মানে যেটা আমরা বলছি হলো কোষ গহ্বর থাকে, ভ্যাকুয়াল মেমব্রেন থাকে, কোষ প্রাচীর থাকে, স্টোরেজ ব্যানার ভ্যাকুয়াল দ্বারা, অর্থাৎ কোষ প্রাচীরের ভিতরে বেশ কিছু খাদ্য করা থাকে। মাইটোকন্ড্রিয়া এখানে দেখা যায়। এরপরে রাইবোজোম রয়েছে। এই এলিমেন্টস গুলো আমরা এই ছবিটা অঙ্কন করবো। ওই ছবির সাথে যে যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলো বর্ণনা দিলে পরে তোমাদের হয়ে যাবে। এখানে আলাদাভাবে কোনো কিছু লেখার বা এই করার দরকার। ওই ছবিটা অঙ্কন করবো, সেই সাথে এটার কাজ করে। এরপরে যে বিষয় আছে অঙ্গজনন, এটা দরকার নাই, আমাদের দরকার হচ্ছে হলো এই জিনিসটা। এই তিনটা ছবি কালকে মানে গ্রুপে হোমওয়ার্ক করে এটা পাঠিয়ে দেবে। আমি একটু বলে নেই। স্যাকারোমাইসিস মানে ইস্ট। ইস্টের হচ্ছে অনেকগুলো প্রজাতি আছে, হ্যাঁ? তো প্রজাতি হওয়ার কারণে এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। তাহলে এখন মূল যে বিষয় যেটা হচ্ছে যে এদের লাইফ সাইকেলে কখনো তারা হ্যাপ্লয়েড, কখনো ডিপ্লয়েড, কখনো হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুইটা পর্যায়ে থাকে। এখানে মূল যে বিষয় যেটা আমরা একটু এক্সাম্পল একটু বাইরে দিক থেকে নিচ্ছি। আমরা যারা রিক্সা পড়েছি বা টেরিস পড়েছি, টেরিসের বিষয়টা নিয়ে আসি। টেরিসের মূল দেহটা হচ্ছে কি স্পোরোফাইট, আর রিক্সার মূল দেহটা কি গ্যামেটোফাইট। এখন উভয় ক্ষেত্রে যখন কি করতেছে, জাইগোট গঠন করতেছে, তখন কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, স্পোরোফাইটিক হয়ে যাচ্ছে উভয় ক্ষেত্রে। অ্যাজুজাল যে বিষয় যেটা হচ্ছে যে এদের মূল দেহ হ্যাপ্লয়েড হলেও জীবনের কোনো না কোনো পর্যায়ে তারা ডিপ্লয়েড অবস্থা যখন দেখায়,
তখন সেই অবস্থাটাকে বলা হয় ডিপ্লোবায়োটিক। আর টোটাল লাইফ সাইকেলে যদি হ্যাপ্লয়েড থাকে, অর্থাৎ ক্রোমোজোম যদি এক সেট থাকে, তাহলে সেটাকে বলে হ্যাপ্লোবায়োটিক লাইফ সাইকেল। আর যদি দেখা যায় যে হ্যাপ্লো আছে ডিপ্লো আছে 50-50, তাহলে সেটাকে বলা হয় হ্যাপ্লো ডিপ্লোবায়োটিক লাইফ সাইকেল। আমি আবারও বলতেছি, ইস্টের এই লাইফ সাইকেল ভিন্ন ভিন্ন প্রজাতিতে সংযুক্ত হয়, একটা ইস্ট হয়। তো যেহেতু 2021 সালে এই কোশ্চেনটা এসেছে, আমরা এই কোশ্চেনটাকে ইম্পর্টেন্ট আকারে নেব। এখানে জাস্ট ছবি ড্রয়িংটা পারলে পারে, আর কোন। তো আসলে এটার জন্য বোর্ড বা এতে কাজ করা দরকার। আমি আপাতত যে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য, যে এখানে যে কাজগুলো সংগঠিত হয়, এখানে আমরা বলতেছি যে হ্যাপ্লোবায়োটিক যে লাইফ সাইকেল স্যাকারোমাইসিসের, যেটা আমরা দেখতে পাচ্ছি স্যাকারোমাইসিসের একটা বিশেষ প্রজাতি। এখানে এই যে দুইটা সেল ছিল পথে, উপরের দিকে গেল, এখানে কি হলো ফিউশন। ফিউশন মানে হচ্ছে কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বা বাইনারি ফিউশনের মাধ্যমে একটা কোষ থেকে কয়টা কোষে পরিণত হবে, দুইটা কোষে পরিণত। এখানে দুইটা কোষ পরিণত হলো এবং দুইটা কোষ থেকে আবার একটা। এটা একটা সাইকেল চলতে, কারণ বাইনারি ফিউশনের মাধ্যমে সে তার কি করতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে পারে। এছাড়া এখন বাকি যেটা এই সাইকেলটা, সেখানে কি করতেছে, এখানে দুইটা কোষ, হ্যাপ্লয়েড কোষ দুইটা কি হলো একসাথে সংযুক্ত হলো, অর্থাৎ পপুলেশন হলে একসাথে একসাথে কি হবে, জোড়ালে। তাহলে তাদের ভিতরে সেল মেমব্রেন থাকবে না, এই যে এটা। তারপর তাদের কি হবে, প্লাজমোগ্যামি হবে, অর্থাৎ প্রথমে প্রোটোপ্লাজম গুলো মিলিত হলো, এরপরে ক্যারিওগ্যামি হলো। ক্যারিওগ্যামি হলে পরে অবস্থাটা কি হবে, ডাইক্যারিয়ন হয়ে যাবে। এবং ক্রোমোজোম হয়ে যাবে দুই সেট। এরপর কি হবে, মিওসিস। মিওসিস হলে পারে এখানে যে যে দুই ধরনের নিউক্লিয়াস সেল, এখানে একটা বিষয় একটু নোট রাখবেন। সেটা হলো যে এই দুই ধরনের নিউক্লিয়াস কিন্তু পাশাপাশি অবস্থান করে, মানে পুরোপুরি কি হয় না, মিশ্রিত হয়। ফলে তারা তাদের বৈশিষ্ট্যগুলো কি করতে পারে, আলাদা করতে পারে। এই যে এখানে দুইটা সেল, একটা ছিল কালো নিউক্লিয়াস, একটা ছিল সাদা নিউক্লিয়াস। দ্যাটস ফাইন। এখন এরা প্রতিকূল পরিবেশে কি করবে, অ্যাসগাস বা অ্যাস্ট্রোস্পোর যেটা, সেটা তারা গঠন করে ভিতরে কি করবে, তারা মাইটোসিস কৌতুকে বিভাজন। তাহলে এখানে ছিল আমার ক্যারিওগ্যামের পরে দুইটা ছিল, সেই দুইটা থেকে কয়টা হয়েছে, চারটা। তারপরে চারটে থেকে কয়টা হচ্ছে, আটটা হচ্ছে। আটটার পরে এই অ্যাক্সোস্পোরটা কি হবে, বিদীর্ণ হয়ে যায়। বিদীর্ণ হয়ে এই যে চার ধরনের যে কোষ যেটা ছিল, সেটা আস্তে আস্তে কি করবে, সরি আট ধরনের, এই প্রজাতির এক প্রজাতির ছিল, একটা থেকে চারটা হয়েছে, আবার একটা চারটা। এখানে টোটাল আটটা জিনিস এখানে চলে আসছে। এটা আমাদের এখানে কাজ করতে হবে। আর ডিপ্লোবায়োটিকের যে বিষয় যেটা, এই ছবিটা আর একটা দেখতে হবে। কারণ প্রশ্ন হতে পারে স্যার শুরুটা করবো কোন জায়গা থেকে, তাই না? বা শুরু আমরা কোথা থেকে করবো, আমরা যদি শুরুটা এই যে ডিপ্লয়েড কোষ, তারপর কি হবে মিওসিস বা মায়োসিস, নিউক্লিয়াসের মিলন, জাইগোট, এই প্রক্রিয়া। এখানে একটা ডিপ্লয়েড কোষ, আমরা এই কোষটা চিন্তা করি। এই ডিপ্লয়েড কোষ কি হলো, মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটা থেকে কয়টা কোষে পরিণত হলো, চারটে নিউক্লিয়াসে গেল। এই অবস্থাটাকে বলা হচ্ছে এসকাস। এবং এই এসকাসের প্রাচীর বিদীর্ণ হয়ে কি হয়ে গেল, বের হয়ে গেল। অর্থাৎ দুইটা হলো কি, স্ত্রী গ্যামেট, আর দুইটা হলো পুরুষ গ্যামেট। এগুলো আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পর এখানে একটা অজর ও জনন চক্র সম্পাদিত হয়, অর্থাৎ এইটার মুকুলের অংশে মুকুলের সৃষ্টি করে। অর্থাৎ মাইক্রোস্পোরের মাধ্যমে, অর্থাৎ মুকুল উদ্গমের সৃষ্টি হয়ে গেছে। হওয়ার পরে স্ত্রী গেমেটের এখানে একটা সুস্থ তৈরি করে, এবং সেখান থেকে তাদের কি হয়, প্লাজমোগ্যামি হয়ে যায়। প্লাজমোগ্যামির পরে আবার কি হচ্ছে, ক্যারিওগ্যামি।
ক্যারিওগ্রামের পরে এখান থেকে তারা কি করে ডিপ্লয়েড কোষের অঙ্কুরোদ্গমের বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ এখান থেকে সে অঙ্কুরোদ্গম হয়ে আস্তে আস্তে কি করবে, এখান থেকে বিচ্ছিন্ন হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্টেজে কিন্তু এই যে হ্যাপ্লয়েডের চেয়ে ডিপ্লয়েড দশাটা অনেক, হ্যাপ্লয়েড দশাটা কি খুব ছোট্ট একটা দশা, ডিপ্লয়েড দশা অনেক বড়। এখানে এদেরকে বলা হচ্ছে কি ডিপ্লোবায়োটিক সেল লাইফ সাইকেল। ডিপ্লোবায়োটিক এটা দেখা যায় হচ্ছে কি স্যাকারোমাইসিস লুজ উইগিতে এই ধরনের দেখে। এরপরে হচ্ছে হ্যাপ্লোডিপ্লোবায়োটিক যে লাইফ সাইকেল আছে, এই লাইফ সাইকেলের বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব যে সেরে বেসি হ্যাপ্লোডিপ্লোবায়োটিক লাইফ সাইকেল। আমরা প্রথমে ডিপ্লয়েড দশা এবং কিছু হচ্ছে কি হ্যাপ্লয়েড দশা। ডিপ্লয়েড দশা যেটা, এখানে হচ্ছে ক্যারিওগ্যামি হবে, ক্যারিওগ্যামের পরে ডিপ্লয়েড দেহচ্ছিষ্ট, এরপরে এখানে বার্ডিং হবে অর্থাৎ মুখোদ্গম হবে, এখান থেকে কোষ তৈরি হবে, পক্ষান্তরে একটা কোষ এখান থেকে চলে আসবে এবং মেয়োসিস হয়ে তরুণ অ্যাসকাস গঠন করবে। অ্যাসকাসের বিষয়টা আবার ক্লিয়ার করে, যখন চার নিউক্লিয়াস বিশিষ্ট একটা প্রস্তরপ্রাচীর বিশিষ্ট ভিতর থেকে এবং সেখানে ভিতরেই হচ্ছে কোষ গঠন করে, তখন সেটা বলে অ্যাসকাস। আর অ্যাস্কোস্পোর হচ্ছে যখন সেটা স্পোরে পরিণত হয়। তাহলে এখানে অ্যাস্কোস্পোরের প্রাচীর বিদীর্ণ হয়ে চারটা ইয়ে গেল, তার ভিতরে দেখলাম ভিতরে ফিমেল আর ইয়ে হচ্ছে কি, এটা হচ্ছে মেল গেমে। এগুলো আস্তে আস্তে যে বার্ডিং হলো, বার্ডিং এর পর অঙ্কুরোদ্গম হয়ে তারপর জনন কোষের আবার মিলন হলো, তারপর প্লাজমোগ্যামি হবে, তারপর ক্যারিওগ্যামি, আবার এই সার্কেল আস্তে আস্তে চলতে থাকে। তো এই ছিল মূলত পড়া। এখানে তিনটা লাইফ সাইকেলের ভিতরে আপনারা হ্যাপ্লো এবং ডিপ্লোবায়োটিক, হ্যাপ্লো ডিপ্লোবায়োটিক যে লাইফ সাইকেল আছে এই দুইটা কি দিবেন। তারপর আমি সাজেশন দিয়ে দেব, সেখানে সাজেশনে আসবে। আর ইস্টের একটু অর্থনৈতিক গুরুত্ব আছে খুব ছোট করে, সাধারণত যদি ওই লাইফ সাইকেলের সাথে এটা দিয়ে দিতে পারে, দিয়ে 10 নম্বর একটা কোশ্চেন বানাবে, তাহলে তারা এই কাজটা করে। তো আপনাদের এই টপিকস নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন, যে আসলে কোন যে বিষয়টা ক্লারিফাই করা বেশি দরকার। এখান থেকে আবারও বলতেছি, এখানে স্যাকারোমাইসিস লাইফ সাইকেল, তারপরে হচ্ছে হলো সাইকেসের অর্থনৈতিক গুরুত্ব, আর অঙ্গজ জননের সংজ্ঞা যেগুলো আছে সেই সংজ্ঞাগুলো খুব ভালোভাবে শিখব দ্যাটস ওকে এই চ্যাপ্টারে। আর ওখানে আমরা ফাঙ্গাসের যেটা করেছি, ফাঙ্গাসের যে অ্যালেক্সোপ্লাসের যে শ্রেণীবিন্যাস দেওয়া আছে, কিছু বৈশিষ্ট্য আছে অ্যালেক্সোপ্লাসের শ্রেণীবিন্যাস, সেটা সম্ভবত 2023-এ এসেছে, 23-এ এসেছিল। তারপরে সকল কোশ্চেন গুলা একসাথে করে আমি সাজেশন এই মাসের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাস ক্লোজ করে দেবো, ঠিক আছে।